কোকিলের সুর আর রোদের ঝলকানিতে প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে বসন্ত। নতুন পাতার সবুজ আভা আর মুকুলের গন্ধ যেন মায়া ছড়াচ্ছে এই ফাগুনে। প্রকৃতির এই স্নিগ্ধতা ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে, এই প্রত্যাশায় শুরু করছি আজকের সকাল। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ মঙ্গলবার 12 ফাল্গুন 1431 বঙ্গাব্দ এবং 25 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সাইকা তাবাসসুম। দর্শক, আজ আয়োজনের শুরুতেই সকাল সকাল একটু পত্রিকার পাতায় চোখ বোলাবো। আমাদের সাথে রয়েছে কয়েকটি পত্রিকা, আমরা শুরুতেই সমকালের শিরোনামগুলো দেখে নেব। ছিনতাই, খুন, লুটে ভয়ার্ত মানুষ, জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করে ছাত্র জনতা। পুলিশ বাধা দিলে ধাক্কাধাক্কি হয়, একটি ছবি দিয়ে এখানে দেখানো হয়েছে। নির্মাণাধীন বিমান ঘাঁটিতে হামলা, গুলি, যুবক নিহত। কক্সবাজারে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা, ইটপাটকেল নিক্ষেপ, সংঘর্ষ ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে সমিতিপাড়ায় এই সংঘর্ষ চলে। এ সময় শিহাব করিবির নাহিদ নামে এক যুবক নিহত হয়েছেন। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী শুক্রবার বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দর্শক, এই ছিল সমকালের প্রথম পাতার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা এবারে প্রথম আলোর প্রথম পাতায় চোখ বোলাবো। অপরাধীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ। 6 মাসের ডাকাতি ও দস্যুদের ঘটনায় মামলা হয়েছে 1145টি, যা আগের বছর একই সময়ের তুলনায় 50% বেশি। দর্শক, তরুণদের নতুন রাজনৈতিক দল নিয়ে প্রথম আলোতেও শিরোনাম করা হয়েছে। নিউজিল্যান্ডের কাছেও হেরে বাংলাদেশের বিদায়। ধাপে ধাপে অর্থ ছাড়, ডিআই এর প্রকল্পে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে প্রকল্পে যে অর্থায়ন বাতিলের কথা বলছেন সেটি শুরু তার প্রথম মেয়াদে 2017 সালে। 37 জনের সাক্ষ্য, গাফিলতির বর্ণনা, জাতীয় শহীদ সেনা দিবস। রাজধানীর পিলখানায় 2009 সালে তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় 37 জনের সাক্ষ্য নিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। দর্শক, এই ছিল প্রথম আলোর প্রথম পাতায়। আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। 16 বছর পর ষড়যন্ত্র উন্মোচনের চেষ্টা। কমিশন সাক্ষ্য নিয়েছে 37 জনের। আমরা প্রথম আলোতেও পড়ছিলাম। বিচারের দাবিতে শহীদ সেনা অ্যাসোসিয়েশন গঠন, তদন্তে সরকার সহযোগিতা করেনি বলেছেন মইনু আহমেদ। সরকারের সব দপ্তরে দ্রুতই ফাইলিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার। সরকার প্রত্যেকটি দপ্তরে দ্রুততম সময় ই ফাইলিং চালু করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সোমবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক রিসোর্ট, রেস্তোরাঁ, বসতঘর পুড়ে ছাই। আগামী 1 বছর পর্যটকরা যেতে পারবেন কিনা সন্দেহ। রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক কটেজ, রিসোর্ট, রেস্টুরেন্ট ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় 5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সাজেক ভ্যালি ভস্মীভূত হয়ে যায়। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো আমরা দেখছিলাম। আমরা চলে যাব কালের কণ্ঠে। সন্ত্রাসীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ। দেশজুড়ে একের পর এক নানা অপরাধ ঘটে চলেছে। ছিনতাই, চুরি, ডাকাতি থেকে খুন, ধর্ষণ হচ্ছে অবলীলায়। সারা দেশে চলমান ডেভিল হান্ট কর্মসূচির মধ্যেও থেমে নেই অপরাধ চক্রের এসব অপকর্ম। দর্শক, তাই নিয়ে শিরোনামটি করা হয়েছে। আমরা অন্য পত্রিকাতেও পড়ছিলাম। সেই বিভীষিকাময় শোকের দিন আজ, পিলখানা ট্র্যাজেডি। প্রত্যেকটি পত্রিকাতে এই শিরোনামটি করা হয়েছে। আজ জাতীয় শহীদ সেনা দিবস। বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় ও শোকাবহ দিন।
16 বছর পরে দিবসটি আজ 25 ফেব্রুয়ারি ভিন্ন পরিবেশে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন হতে যাচ্ছে। তরুণদের বিশ্ব নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, কালের কণ্ঠে শিরোনামগুলোতে চোখ বোলাচ্ছিলাম, আমরা সবশেষে যুগান্তরের শিরোনামগুলো এবার দেখে নেব। সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতেই ষড়যন্ত্র, শহীদ সেনা দিবস নিয়ে শিরোনামটি করা হয়েছে যুগান্তরেও। পাশাপাশি জনগণের নিরাপত্তা কোথায়, চারদিকে আতঙ্ক, বাড়ছে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই সরকার সামাল দিতে পারছে না। নানাভাবে চাঁদাবাজি ছাড়াও একের পর এক লোমহর্ষক ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে চলেছে। জেল থেকে পালালো আবরার হত্যার ফাঁসির আসামি, রাতে বুয়েটে বিক্ষোভ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেবি জেল থেকে পালিয়েছে। দর্শক, এই ছিল আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা সকাল সকাল বাজার পরিস্থিতির খবর জেনে আসবো। দর্শক, যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। শুভ সকাল, আপনি বাজারে দাঁড়িয়ে আছেন, কেমন দেখছেন যশোরের বাজার পরিস্থিতি আজ? সারিকা, আপনি জানেন যে মাত্র কদিন বাদেই পবিত্র রমজান শুরু হচ্ছে। স্বাভাবিকভাবেই এখন কিন্তু সবার সেই রমজানের বাজারের প্রস্তুতি চলছে এবং এই ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে ক্রেতারা সব থেকে ভোগান্তিতে আছে ভোজ্য তেল নিয়ে। এই যে আমি যশোরের বড় বাজারে দাঁড়িয়ে আছি, এখানকার সকাল থেকে দু একটি যে দোকান আমরা খোলা পেয়েছি সেখানে কিন্তু ভোজ্য তেল, সয়াবিনের পর্যাপ্ত সরবরাহ নেই বেশিরভাগ দোকানেই বললে চলে। এবং এর কারণ হিসেবে যেটা বলছেন ভোক্তারা বলছেন যে অধিকাংশ দোকানেই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ভোজ্য তেল, যেটা কিছুদিন আগেও যে দাম ছিল তার থেকে লাফিয়ে বেড়ে প্রায় 10 থেকে 15 টাকা লিটারে বেড়েছে এবং বর্তমানে যে 5 লিটারের সয়াবিন তেল সেটা বিক্রি হচ্ছে বোতলজাত যে তেল সেটা 920 টাকাতে এবং প্রতি লিটার 190 টাকায়। কিন্তু যারা খুচরা বিক্রেতা তারা যেটা জানিয়েছেন যে বেশিরভাগ কোম্পানি কিন্তু এটা তাদের কৃত্রিম সংকটের কারণে, মানে তাদের সৃষ্ট সংকটের কারণে এই পরিস্থিতি হয়েছে। কারণ কোম্পানিগুলো শর্ত চাপিয়ে দিচ্ছে যদি সয়াবিনের সাথে সমপরিমাণ অন্যান্য তাদের নির্ধারিত পণ্য কেনা না হয় তাহলে কোম্পানিগুলো এই খুচরা বিক্রেতাদেরকে সয়াবিন দিচ্ছেন না, যে কারণেই বাজারে এই সংকট এবং উচ্চমূল্য হয়েছে বলে তাদের মন্তব্য। এছাড়া বাজার পরিস্থিতি মোটামুটি ভালো এবং যে রমজানের অন্যান্য যে নিত্যপণ্য, বিশেষ করে সোলার, বেসম, সোলা সহ অন্যান্য পণ্য কিছুটা বাড়তি হলেও হাতে মানে তাই সেটা নিয়ে খুব একটা ক্ষোভ যে ক্রেতাদের সেটা আমরা লক্ষ্য করিনি। তবে সব থেকে সন্তুষ্টি হলো কাঁচা পণ্য নিয়ে, যেটা রমজানের সময় টমেটোর দাম আমরা কখনো 100 টাকাও ছাড়িয়ে যেতে দেখি, সেই টমেটো কিন্তু আজকে দেখলাম 20 টাকা, 30 টাকা এবং বিভিন্ন দরেই বিক্রি হচ্ছে এবং পেঁয়াজও কিন্তু সস্তা আছে, 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মাংসর দাম নতুন করে বাড়েনি, তবে যেই পিকনিক বা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে দামটা বেড়েছিল সেইখানেই নির্ধারিত আছে। সারিকা, তৌহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোর থেকে আমরা বাজার পরিস্থিতির খবর জানছিলাম। এবারে চলে যাব আবহাওয়া বার্তায়। দর্শক, দিন দিন শীতের আমেজ যেন কমতেই শুরু করেছে এবং রাজধানী ঢাকাতে নেই বললেই চলে। অন্যান্য বিভাগগুলোর কি অবস্থা আমরা জানবো, আবহাওয়ার পূর্বাভাস দেখে নেব, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড তো দেখবই। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 31.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19.2 ডিগ্রি সেলসিয়াস। এবং বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 17.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে 13.4 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে
33.1 ডিগ্রি সেলসিয়াস। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া বার্তাটি জানছিলাম। দর্শক, ফাল্গুনের এই সময় এসে গাছে গাছে ছেয়ে গেছে আমের মুকুল, বাতাসে মুকুলের মৌ মৌ ঘ্রাণ। দর্শক, শীত পরবর্তী নওগাঁর প্রকৃতি আর আমের মুকুলের আগমন নিয়ে জানবো। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুনুর রশিদ চৌধুরী, শুভ সকাল। নওগাঁ অত্যন্ত এবং অন্যতম আম উৎপাদনকারী জেলা এবং এবার তো আবহাওয়া অনুকূলে রয়েছে। গাছগুলোতে আমের মুকুল কেমন দেখছেন এবং চাষিরা কতটা আশাবাদী এবারে? জি, শুভ সকাল। ঠিকই বলেছেন যে নওগাঁকে আসলে আমের বাণিজ্যিক রাজধানী বলা হয়। সেই জায়গা থেকে নওগাঁর প্রত্যেকটি উপজেলায় যেসব আম বাগান আছে সেগুলো আসলে এখন আমের মুকুলে ছেয়ে গেছে এবং মৌ মৌ যে গন্ধ বলছিলেন সেটিতে আসলে চারপাশটায় একদমই চারপাশ জুড়েই সেই মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে আমের মুকুল এবং সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করেছে। আপনি জানেন যে প্রতি বছর এই জেলায় আসলে প্রচুর সংখ্যক বাগানে এই আম চাষ হয়। বিশেষ করে গত বছর বলা হচ্ছে যে প্রায় 18,000-এর উপর হেক্টর জমিতে আম চাষ হয়েছিল। এবারও কিন্তু তার কম নয়, 19,000 প্লাস মাইনাস কিছু জমিতে আসলে আম চাষ হয়েছে। তার মানে গত বছরের চেয়ে এবারে বাগানের সংখ্যা আসলে বেড়েছে, পরিধি বেড়েছে এবং এবারে যে আমগুলো চাষ হয়েছে বিশেষ করে আম্রপালি, বাড়ি ফোর, নাগফজলি জাতীয় যে আমগুলো আছে সেই আমগুলো কিন্তু এবারে নওগাঁ যারা চাষি আছেন তারা আসলে চাষ করেছেন। আমরা আসলে নওগাঁ সদর থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি, তবে নওগাঁর যে পোরশা, সাপাহার, নিয়ামতপুর সহ অন্যান্য যে উপজেলাগুলো আছে বিশেষ করে সীমান্ত অধ্যুষিত যে উপজেলাগুলো সেগুলোতে কিন্তু আরো বেশি আম চাষ হয়। অর্থাৎ সেগুলোতে চারপাশ জুড়ে আপনার দৃষ্টির যে সীমানা সেই সীমানা জুড়ে শুধু আম আর আম। এখন গেলে সেগুলোতে দেখবেন যে আমের মুকুলটাতে আপনার চোখে ধরা পড়বে সব সময়। চাষিরা বলছেন যে আসলে এই সময়টাতে আর কিছুদিন বাদে অসময়ে কিছু ঝড় বৃষ্টি হয় প্রতি বছরই, সেটি নিয়ে খানিকটা ভয় থাকে। যদি সেটি না হয় তাহলে আমের যে মুকুল এসেছে, যে পরিমাণ এসেছে, তাতে করে তারা কিন্তু এবার ভালো একটা ফলনের সম্ভাবনা দেখছে। আপনি জানেন যে প্রতি বছর নওগাঁয় প্রায় 250 থেকে 300 কোটি টাকা পর্যন্ত আমের বাণিজ্যিক কেনাবেচা হয় দেশের বিভিন্ন প্রান্তের, বিশেষ করে রাজধানী ঢাকা অথবা বন্দরনগরী চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গার যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু আসেন মূলত এই আম কেনাবেচা করবার জন্য। সেই জায়গা থেকে এবারও আশা করা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকলে একটা ভালো বাণিজ্যের আশা করছে নওগাঁ যারা চাষি আছেন তারা। হারুনুর রশিদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা নওগাঁ থেকে আম চাষ নিয়ে জানছিলাম। এবার একটু সাজেকের দিকে নজর দিই। সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসক। ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে পর্যটকদের। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তায় 25 ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। রিজোর্ট মালিকরা বলছেন, মেঘের রাজ্য সাজেকে 120টির মতো রিজোর্ট রয়েছে, কিন্তু পুড়েছে 33টি। এছাড়াও 27টি দোকান, রেস্টুরেন্ট 35টি। রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, ক্ষতিগ্রস্তদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিকভাবে তাদের জন্য খাদ্যশস্য ও আর্থিক সহায়তা করা হবে। দর্শক, এ বিষয়ে আরো জানবো। সাদেক থেকে আমাদের জানাচ্ছেন সহকর্মী মুস্তাফা মানিক। 24 ঘন্টারও কাছাকাছি সময় অতিবাহিত হলো কিন্তু সাজেকের রুইলিপাড়ার যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি থেমে থেমে কিন্তু কিছু কিছু জায়গায় আগুন দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিস স্টেশনে প্রায় 13টির মতো ইউনিট এখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং কাজ করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ফায়ার সার্ভিস থেকে কিন্তু এখানে শুধুমাত্র রাঙ্গামাটির ফায়ার স্টেশন নয়, এর পাশাপাশি খাগড়াছড়ি থেকে এবং বান্দরবান থেকেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে এসে যে তৎপরতা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। গতকাল থেকে আমরা দেখেছি যে আজকে ভোর থেকে আবারও কিন্তু তারা যে উদ্ধার কার্যক্রম সেটি শুরু করেছে এবং গত রাতের প্রায় গভীর রাত পর্যন্ত তারা কিন্তু সেই কার্যক্রম চালিয়ে গেছেন এবং এখনো পর্যন্ত যে এখানে ধ্বংসস্তূপ পড়ে আছে, যে টিন কিংবা বিভিন্ন কাঠ বাঁশ পড়ে আছে, এইসবের নিচে নিচে কিন্তু এখনো অনেক জায়গায় আগুন
থাকতে পারে তারা আশঙ্কা করে কিন্তু তারা কিন্তু যে তাদের যে কার্যক্রম ডাম্পিং কার্যক্রম অর্থাৎ ফায়ার ডাম্পিং কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন এখন তাদের পানির সংকট রয়েছে, পানির সংকট কেটে গেলে তারা যদি পানি পায় তাহলে হচ্ছে তারা পরবর্তীতে পানি দিয়ে সেটি পুরোপুরি নিভিয়ে দেওয়ার পর তারা এই যে অগ্নি নির্বাপনের যে অভিযান সেটি তারা সেটি সমাপ্তি করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি সাজেকে 35টির মতো কটেজ এবং 25টিরও বেশি বসতবাড়ি এবং প্রায় 20টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই ঘটনায় একটি রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এবং এখানকার যারা বাসিন্দারা ঘরবাড়ি হারিয়েছেন তারা কিন্তু অনেকেই আত্মীয়স্বজন বাসায় অবস্থান করেছেন এবং অনেকে কিন্তু খোলা আকাশের নিচেও থেকেছেন বলে আমরা খবর পেয়েছি। এবং এখানে বিশুদ্ধ পানি খাবারের সংকট রয়েছে বলে এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন। তারা বলছেন যাতে অচিরেই সরকারিভাবে এখানে সাহায্য সহযোগিতা পাঠানো হয় এবং এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেখানে তারা কিন্তু সরকারি সহযোগিতা আশা করেছেন। সব মিলিয়ে বলা চলে যে সাজেকের রুলিপাড়া, সেই রুলিপাড়া কিন্তু এখন অনেকটা ধ্বংসস্তূপে রূপ নিয়েছে এবং এই ক্ষতি কাটিয়ে নিতে তারা কিন্তু সংশ্লিষ্টদের সহযোগিতা চাইছেন। এই ছিল সাজেকের রুলিপাড়া থেকে অগ্নি পরবর্তী পরের দিনের খবরাখবর। দর্শক, সাজেকের সবশেষ পরিস্থিতি নিয়ে আমরা জানছিলাম। এই মুহূর্তে সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, একটু আমরা ঝালকাঠিতে চলে যাব। ঝালকাঠিতে বড়ইয়ের বাম্পার ফলন হয়েছে। আমরা সেই খোঁজ খবর একটু নিয়ে আসবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন আচার্য, শুভ সকাল। ঝালকাঠি তো পেয়ারার জন্য বিখ্যাত, এবার বড়ইয়েরও বাম্পার ফলন হয়েছে। কেমন দেখছেন বাজার পরিস্থিতি, আমাদের জানাবেন। সারিকা, আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠির একটি বড়ই বাগানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে বাগানের যেদিকেই তাকাই শুধু বড়ই আর বড়ই নুয়ে পড়েছে। এখানে প্রতিটি গাছ থেকে 40 থেকে 50 কেজি বড়ই কিন্তু আসলে পাওয়া যাচ্ছে এবং এক কেজি বড়ই এই বাগান থেকে বিক্রি হচ্ছে 40 থেকে 50, দুঃখিত, 80 থেকে কিন্তু এই বড়ইগুলো বিক্রি হচ্ছে এবং প্রতিটি গাছই কিন্তু আসলে 4 থেকে 5 ফুট উচ্চতায় কিন্তু এই গাছগুলো দেখা যাচ্ছে। এই দক্ষিণের জেলা এই ঝালকাঠিতে এই বড়ই চাষ আসলে লাভজনক হওয়ায় এই এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু এই বড়ই চাষে আসলে এখানে ঝুঁকছেন এবং দিন দিন এই উদ্যোক্তাও কিন্তু বাড়ছে। এই বাগান থেকে এই জেলার চাহিদা মিটিয়েও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় এই বড়ই কিন্তু সরবরাহ করা হচ্ছে। আমরা চেষ্টা করব এই বড়ই বাগানের যে মালিক তার। এই বড়ই বাগান করছেন কত বছর আগ থেকে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রহিম শিকদার। আমি এই কুল বাগানের মালিক। আমার এখানে প্রায় 400 শতাংশ জমির উপর 2টা কুল বাগান। 2006 আমরা কুল চাষ শুরু করি। অনেকে কুল চাষ শুরু করে, আমরা নিজেরাও করে দেই। আমার এখানে প্রায় 10 থেকে 12 জন লোকের কর্মসংস্থান হয়েছে। আচ্ছা, 7 থেকে 8 জাতের কুল আছে। ধন্যবাদ আপনাকে। যেভাবে শুনছিলেন আসলে এই বড়ই বাগানে কিন্তু আসলে 7 থেকে 8 প্রজাতির কুল এখানে রয়েছে। তার মধ্যে কিন্তু আসলে জনপ্রিয়তা পেয়েছে নারিকেল কুল অথবা জলপাই কুল নামে যে পরিচিত সেই কুল কিন্তু আসলে এখানে জনপ্রিয়তা পেয়েছে। তো সারিকা, এই ছিল ঝালকাঠির কুল বাগান থেকে সর্বশেষ খবর। রতন আচার্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ঝালকাঠি থেকে বড়ই চাষ নিয়ে জানছিলাম। আমরা জানছিলাম পুঁজি কম এবং লাভজনক হয় কৃষকরা কিন্তু বড়ই চাষে ঝুঁকছে এবং বাণিজ্যিকভাবে শুরু করার আগ্রহ প্রকাশ করছে। দর্শক, এবার একটু সকাল সকাল আপনাদের ভিন্ন ধর্মী তথ্য দেই। ময়মনসিংহে বিড়াল নিয়ে হয়ে গেল ব্যতিক্রমী আয়োজন ক্যাট শো, যেখানে নানা সাজে নানা পোশাকে অংশ নেয় 130টি বিড়াল। ভিন্নধর্মী আয়োজনে খুশি বিড়াল প্রেমীরাও। আমরা একটি প্রতিবেদন দেখে আসবো। চোখে চশমা, শরীরে বর্ণিল পোশাক, লালগালিচায় নানা ভঙ্গিমায় ক্যাটওয়ার্ক করছে দেশি বিদেশি বিড়াল। ব্যতিক্রমী এই ক্যাট শোর আয়োজন করা হয় ময়মনসিংহের জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে।
এ সময় পুরো গ্যালারি পরিণত হয় বিড়াল প্রেমীদের মিলন মেলায়। আজকে এখানে এমন একটা আয়োজনের কারণে একসাথে এতগুলা কিউট কিউট সুন্দর সুন্দর বিড়াল দেখে আসলে অনেক ভালো লাগতেছে। যখন 2 মাস ওদের দুজনের, তখন আমাদের বাসায় ওদের আগমন। তো ওর বয়স হচ্ছে 9 মাস আর ওর হচ্ছে 8.5 মাস। একজন মেয়ে একজন ছেলে। বিড়ালে একটা শো আছে, ক্যাট শো, সেই ক্যাট শোতে এসেছি। কোনো সময় এই সময় এই খেলায় নিজ শহরে এমন আয়োজনে খুশি স্থানীয় বাসিন্দারা। জানান এর মাধ্যমে কিছুক্ষণের জন্য হলেও পরিবার পরিজন নিয়ে আনন্দে সময় কাটাতে পেরেছেন তারা। যে সময়টুকু আমরা সাধারণত সবাই ফোন চেপে কাটাই, তো আমার ওই সময়টুকুই কাটে ওর সাথে খেলা করে। বাসায় গেলে মানে সারাদিনের ক্লান্ত পরিশ্রমের বাসায় গেলে মানে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়, যা অন্য কোনো কিছু না। একটা বিনোদনের জায়গা, আমাদের ভালো একটা সময় কাটে, বাচ্চারা অনেক আনন্দ পায়, দেখতে পারে সবকিছু, ভালো লাগে দেখতে। আমি আসলে ফোনে গেম টেম খেলার থেকে ওদেরকে বেশি নিয়ে খেলা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। আয়োজকরা বলছেন এই অঞ্চলের বিড়াল প্রেমীদের এক ছাতার নিচে নিয়ে আসতেই তাদের এই প্রচেষ্টা। বিভিন্ন ধরনের বিড়াল যারা পালেন তাদেরকে এক ছাতার নিচে নিয়ে আসার জন্যই আসলে আমাদেরকে এই প্রয়াস। আমরা চাই যে সবাই বিড়াল সম্পর্কে বেশি সচেতন হন। ক্যাটশোর পাশাপাশি এই আয়োজনে বিড়ালের ফ্রি হেলথ চেক আপ, লালন পালন ও রোগবালাই সম্পর্কে ধারণা দেওয়া হয় বিনামূল্যে। একটা ক্যাট পালতে গিয়ে তার ভ্যাকসিনেশন থেকে শুরু করে নিউট্রিশনাল ভ্যালু এবং সুন্দর সুন্দর খাবার, এর সার্বিক সহযোগিতায় আমরা আছি। এবং নেক্সটে ভবিষ্যতে আরও কিভাবে ভালো প্রোডাক্ট দিয়ে এই বিড়াল প্রেমীদের সহযোগিতা করা যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আয়োজকদের তথ্য মতে ময়মনসিংহে বর্তমানে 5,000-এরও বেশি মানুষ বিড়াল লালন পালন করছেন। এবারের র্যাম্প শোতে অংশ নিয়েছিল 130টি বিড়াল। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। দর্শক, চমৎকার একটি প্রতিবেদন দেখতে দেখতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। সবাইকে আরো একবার জানাই শুভ সকাল।